প্রচুর অপ্রয়োজনীয় শব্দ যেটার কোনো প্রয়োজন ছিল না যেখানে ফ্রেঞ্চ ওয়ার্ড ইউজ করার, কারণ এটা একটা স্বাভাবিক বাংলা শব্দ ব্যবহার করলেই হতো। এই ফ্রেঞ্চ ওয়ার্ডটা যদি সবাই জানতো তাহলে কথা, কিন্তু কেউই এটা ওরকম ব্যবহার করে না। এনিওয়ে, সাহেব যেমন তেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসাল্লাম, আলু গোশত, আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। জাকারিয়া স্ট্রিটে আমি গিয়েছিলাম, আমি ছবিটা আজকে খুঁজছিলাম দেখানোর জন্য, পেলে আমি ক্লাস শেষে দেখাবো ফেসবুকে। সো জাকারিয়া স্ট্রিট হচ্ছে কলকাতাতে একটা জায়গা যেখানে সব মুসলিমদের খাবার-দাবার, ওখানে কাবাব-টাবাব খুবই মজার, ওখানে খাবার-দাবারের টেস্ট। ওখানে একটা মসজিদ আছে বিখ্যাত নাখোদা মসজিদ। তো খুবই সুন্দর। আমার জীবনে দেখা অন্যতম সুন্দর একটা মসজিদ, খুব পুরনো একটা মসজিদ। আচ্ছা, এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোশতের বদলে কপি গোশত পর্যন্ত নয়। আমি বললাম, ব্রাদার আমার ফিয়াসে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। অর্থাৎ দুইজনের খাবার দাবার দেখা গেল একদমই মিলে গেছে। কিভাবে কি? এখন লেখক একটা জিনিস মিলাতে পারবে যে একদম হুবহু স্বাদ। তো দুইটা স্বাদও এক। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবছা মনে পড়লো যখন সওদা করছিল, মানে যখন কিনছিল, তখন যেন এক গাবদা গাবদা ফিরিঙ্গি মেমকে, মানে মোটা-সোটা একজন এরকম হোয়াইট মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম তার ফিয়ান্সের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেল। সে ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিল যে মানে তোমার ইয়ে কেমন? মানে তোমার ওয়াইফ দেখতে কেমন? এটা একটা বর্ণনা। কিন্তু পরে আর সেটা জানে, জানলে হয়তো মিলে যেত যে আমি যে জায়গায় থেকে কিনছি ওর বউ তো ওখান থেকে কিনে আনছে। টেস্ট তো সব সেম ওই। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। আচ্ছা, আমরা দেখি একটা সেকেন্ড। আমাদের বাংলাদেশে তো আসলে এত বড় ট্রেন জার্নি নাই। ভারতে আছে যে, এবং তখন তো আসলে পুরোটা আমরা এক দেশে ছিলাম। উনি যখন লিখছেন তখন বাংলাদেশে জন্ম হয়নি। তো ভারতে যেমন আমি আমার সবচেয়ে বড় ট্রেন জার্নি যেটা আমি করেছিলাম 18 ঘন্টা লেগেছিল। আমি রাজধানী এক্সপ্রেসে করে কলকাতা থেকে দিল্লি গিয়েছিলাম অনেক বছর আগে। তো আমি তখনটাই দেখেছি যে অনেক সময় লাগে এবং মানে উদ্ভট উদ্ভট একেক রকম জায়গার মধ্য দিয়ে যাচ্ছ। বাংলাদেশে তো আসলে অনেক বড় রেল লাইন নাই। বাংলাদেশের সর্বোচ্চ যেই রেল জার্নিটা সেটা হচ্ছে 550 কিলোমিটার পঞ্চগড় এক্সপ্রেসে, ঢাকা টু পঞ্চগড়। তো উনি বলছেন যে উনার মানে সকালে মানে জুন মাসের গরমটা মানে কিভাবে যে নামলো এটা আসলে তিনি তিনি মানে বুঝতেই পারলেন না। এমন আরকি। হুম। হ্যাঁ, গৌরচন্দ্রিকা করে নামে না, যদি অনেকে বলতে পারে যে গৌরচন্দ্রিকা করে নামে না, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ধরো অনেক ঢাক ঢোল পিটিয়ে বলে টলে তো আর আসলে গরম নামে না। জুন মাসের গরম এরকম। ৭টা বাজতে না বাজতেই চড়চড় করে তেরচা হয়ে গাড়িতে, মানে তেরসা হয়ে এরকম গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কিরকম কাটবে তার একটা আভাস তখনই দিয়ে দেবে, অনেক গরম আরকি। ঠিক আছে। গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। কালোয়াত মানে কি? এটার মানে হচ্ছে ধরো যখন উচ্চাঙ্গ সংগীত গাওয়া হয় তখন এরকম কিছু খেলা দেখানো হয় ভোকাল দিয়ে। ধরো ভোকাল একজন উচ্চাঙ্গ সংগীত শিল্পী, তিনি সাগা জামা গামা দামা গামা দানি 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 দামা গামা দামা গামা গাজানি জানি জা ওরা মোরা মুসাকাত, এই যে অনেক দ্রুত গাচ্ছে এরকম। তো এরকম আরকি এখানে এরকম তিনি বোঝাতে চাচ্ছেন আরকি যে গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটেছে, কোন গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। মানে তবলা যেমন বাজছে, আবার গায়ক সেও গাচ্ছে। তো গাড়ি হচ্ছে গায়কের গলার মতো এত দ্রুত গাচ্ছে, কালোয়াতি দেখাচ্ছে। আর তবলা হচ্ছে রোদটা, আর গাড়ি হচ্ছে গায়কের গলা। আচ্ছা, আর রোদ্দুর চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে, সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। তো ভোল ফিরিয়ে নিয়েছে বলতে মানে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ? বুঝি না। নিয়েছে গাড়ি। আচ্ছা। দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে। মানে কি? নাদুস নুদুস লালাজিদের মিষ্টি, মিষ্টি আইয়ে বৈঠিয়ে আর শোনা যায় না। আচ্ছা, এটা দিয়ে যেটা বোঝাচ্ছে, দেখো বাংলাদেশে তুমি টেকনাফ থেকে তেতুলিয়াতে যাও, ঘুরে ফিরে আমরা তো একই রকম মানুষ, সব একই জাতি পুরোটা। শুধু আমাদের পার্বত্য চট্টগ্রামে গেলে তুমি ভিন্ন জাতিগোষ্ঠীর কিছু মানুষ পাবে। কিন্তু ভারতে তো বিষয়টা এমন না। কোথাও বাঙালি, কোথাও পাঞ্জাব, কোথাও তামিল, কোথাও আরো নানা রকম জাতি। কোথাও হচ্ছে ধরো তুমি গেলে নেপালিজ আছে, কোথাও ধরো মিজো আছে, কোথাও খাসিয়া আছে। অনেক রকম জাতি সেখানে রয়েছে। সো এখন দেখা যাচ্ছে দাড়ি লম্বা হয়েছে। মানে বোঝা গেল অন্য একটা জায়গায় যাচ্ছে। টিকি খাটো হয়েছে। টিকি থাকে কাদের কাছে? ধরলাম যেখানে ব্রাহ্মণরা ওরকম। নাদুস নুদুস লালাজিদের মিষ্টি, মিষ্টি আইয়ে বৈঠিয়ে এটা আর শোনা যাচ্ছে না। এখন কি ৬ ফুট লম্বা পাঠানরা চলে এসেছে। বুঝলাম তো পাঞ্জাবের সাইড এসে চলে এসেছে। দাগা দাগা দিলতা রাওরা। ঠিক আছে? দাগা দাগা দিলতা রাওরা। তারপরে আর কি বলছে ডায়লগ? বলছে যে পাঞ্জাবিদের টু বি অসি। এখানে আমরা একটা জিনিস দেখব যে এখানে একে, একে ও যখন একেকটা জায়গা পাড়ি দিচ্ছে তখন সে যেন নতুন, নতুন জাতিদের দেখতে পাচ্ছে এবং এখানে তাদের ডায়লগ গুলোকে লিখছে যে দাগা দাগা দিল তারা ওরা, তো পাঞ্জাবিদের টু বি অসি, আর শিখ সর্দারজিদের জাল বন্ধ দাড়ির হরেক রকম বাহার, হরেক রকম বাহার। এরকম। দাগা দাগা দিল তারা ওরা, এখানে এখানে আসো আসো। এরকম। হ্যাঁ। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সে সোজাসুজি কাহা যাইয়েগা কই যাস? আমি ডবল তসলিম করে, মানে ডবল একদম ইয়ে করে সবিনয় উত্তর দিলাম। ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজং দাড়ি গোফের ভিতর অনেক বড় পাঞ্জাবিদের যেমন থাকে অতি মিষ্ট মোলায়েম হাসি। জিজ্ঞাসা করলেন পেশাওয়ারের কাউকে চিনি চিনি? আমি বললাম না, হোটেলে উঠবো। বললুম বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি, তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ মানে কিছুটা উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কিছু ভয় নেই, পেশাওয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, আপনি ২ মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। মানে তোমার মতো বাঙালি জনে দেখলেই চিনবো, চিন্তার কারণ নাই। আমি সাহস পেয়ে বললাম, তা তো বটেই, তবে কিন্তু শার্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্ট হাসি বলেন, শার্টে যে ১ ফুট জায়গা ঢাকা পড়ে তা দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? মানে হাসি দিলেন, কারণ ওনারা আমাদের মতো শার্ট পরেন না, ওনাদের নিজেদের ড্রেস আছে, সো ওই ড্রেসটাই তারা পরে। আমি আমতা আমতা করে বললাম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারা বলবেন, বললেন এও তো তার জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়। কারণ পাঞ্জাবি পোশাকটা এসেছে মূলত তাদের কাছ থেকে। তো আমাদের এই পাঞ্জাবিটার সঙ্গে তাদের পাঞ্জাবি ডিজাইন অনেক ডিফারেন্স আছে। যেমন ধরো বাংলাদেশে যদি তুমি পাকিস্তানি কোনো ব্র্যান্ডের পাঞ্জাবি যাও, ধরো পাকিস্তানি পাঞ্জাবি ইন্টারনেটে যদি সার্চ করে দেখো, তাদের পাঞ্জাবিগুলো কিন্তু কাবলি টাইপের। আমরা যে ধরনের পাঞ্জাবি পরি পাকিস্তানে কিন্তু এই ধরনের পাঞ্জাবি এতটা জনপ্রিয় নয়। আমি আর এগুলো না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলো, সর্দারজি সিলভার বানাতে কগজ কাপড় লাগে? সিলভার জামা আর কি, সালোয়ার। বললেন দিল্লিতে ৩.৫, জালানধারে ৪.৫। একটা জায়গার নাম বলছে, দিল্লি, জালানধার, লাহোর, লাল মুসা, রাওয়ালপিন্ডি, তারপরে পেশোয়ার। আর খাস পাঠানের এখানে অনেক লাগে। আচ্ছা।
আমি একটু আগেই ঠিক আছে। এখানে হচ্ছে মানে নানা রকম কথাবার্তা আসছে। তারপরে আমরা মোটামুটি হচ্ছে এরকম এই পাঠানের সঙ্গে কথাবার্তা বলছি এবং শেষে একটা অভয় দিয়ে দিলেন তাকে সেই পাঠান সর্দারজি যে, "আপনি ভয় পাবার কোনো কারণ নাই। এটা পাঠানদের এলাকা এবং ইংরেজরাও পাঠানদেরকে অনেক কেয়ার করে চলে। ইংরেজরাও পাঠানদেরকে ভয় পায়।" এটা যখনকার সময় লেখা তখন কিন্তু মানে ব্রিটিশ শাসন চলে। আচ্ছা, প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলাম যে ৬ ফুটি পাঠানদের চেয়েও ১ মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে ১ হাত এগিয়ে দিতেই তিনি তার ২ হাতে সেটি লুফে নিয়ে